দ্য শাইনিং আমেরিকান লেখক স্টিফেন কিংয়ের একটি ভৌতিক উপন্যাস। 1977 সালে প্রকাশিত এ বই স্টিফেন কিংয়ের তৃতীয় প্রকাশিত ও প্রথম হার্ডব্যাক বেস্ট সেলার বই। এ বইয়ের সাফল্যই কিংকে ভৌতিক জনরার একজন বিখ্যাত লেখকে প্রতিষ্ঠিত করেছিল। স্টিফেন কিংয়ের ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব এ উপন্যাসে রয়েছে, বিশেষত তার দ্য স্টেনলি হোটেল ভ্রমণ ও মাদকাসক্তি থেকে মুক্তির ঘটনা। 2013 সালে প্রকাশিত ডক্টর স্লিপ মুভিটি এ উপন্যাসের কাহিনীরই অনুসরণ করেই তৈরি হয়েছে। এ উপন্যাসের উপর ভিত্তি করে 1980 সালে দ্য শাইনিং চলচ্চিত্রটি নির্মিত হয়, যা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ভৌতিক মুভিগুলোর মধ্যে অন্যতম। আজকে শুনবেন দ্য শাইনিং উপন্যাসটির 8ম পর্ব। যারা যারা আগের পর্বগুলো মিস করেছেন তারা আমাদের ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে দেয়া লিঙ্ক থেকে আগের পর্বগুলো শুনে নিতে পারেন, তাহলে আপনাদের উপন্যাসটি বুঝতে সহজ হবে। এখন আর কথা না বাড়িয়ে শুরু করছি দ্য শাইনিং এর 8ম পর্ব। হোটেলের সামনে জ্যাক কিছুদিন আগে স্টোর রুমে একটা বিশাল আকৃতির সাদা রঙের বেতের চেয়ার খুঁজে পায়। তারপর ওয়েন্ডির প্রবল প্রতিবাদ উপেক্ষা করে ও চেয়ারটাকে হোটেলের সামনে পড়ছে এনে রাখে। এখন জ্যাক চেয়ারটায় বসে বসে একটা উপন্যাস পড়ছিল যখন ওয়েন্ডিদের নিয়ে হোটেলের ট্রাকটা আবির্ভূত হলো। ওয়েন্ডি ট্রাকটা পোর্চের একটু দূরে এনে ইঞ্জিন বন্ধ করলো। জ্যাক হাসি মুখে এগিয়ে গেল ওদের দিকে। বাবা! ড্যানি ছুটে এলো ওর দিকে, ওর হাতে একটা বক্স। দেখো আম্মু আমাকে কি কিনে দিয়েছে। জ্যাক ওকে কোলে নিয়ে ওর গালে চুমু খেলো। ওর পিছে পিছে ওয়েন্ডিও গাড়ি থেকে বের হলো। আরে, বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী লেখক জ্যাক টরেন্স, আপনাকে এই পাহাড়ের উপর দেখব ভাবতেই পারিনি। শহরের কোলাহল আর কয়দিন ভালো লাগে বলুন। জ্যাক এসে ওকেও চুমু দিল। তোমাদের সফর কেমন গেল? চমৎকার, যদিও ড্যানি অভিযোগ করেছে যে আমি অনেক আস্তে গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু এরকম রাস্তায় সাবধান থাকাই ভালো। বাহ জ্যাক, তুমি তাহলে কাজটা শেষ করেছ। ওয়েন্ডির দৃষ্টি অনুসরণ করে ড্যানিও ছাদের দিকে তাকালো। নতুন টালিগুলো দেখে ওর 1 সেকেন্ডের জন্য টনির দেখানো স্বপ্নটার কথা মনে পড়ে গেল, কিন্তু এখন দিনের আলোয় ওর আর ভয় লাগলো না। ওর হাতের বক্সটার দিকে তাকিয়ে আবার মুখে হাসি ফুটে উঠল। দেখো বাবা, দেখো। জ্যাক ছেলের হাত থেকে বক্সটা নিল। ভেতরে ছিল একটা খেলনা, প্লাস্টিকের বিভিন্ন অংশ যেগুলো জুড়লে একটা গাড়ি তৈরি হয়। বক্সটার গায়ে নানা রকম রং চঙে ছবি আঁকা, যেগুলোর মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে একটা কার্টুন ভূত, যেটার লম্বা নখগুলো গাড়ির 2 জানালা দিয়ে বেরিয়ে আছে। ওয়েন্ডি ওদের দিকে তাকিয়ে হাসছিল। জ্যাক ওর দিকে তাকিয়ে চোখ টিপল। এজন্যই আমি তোকে এত ভালোবাসি ডগ। তুই সূক্ষ্ম, শৈল্পিক আর সুরুচিপূর্ণ জিনিস পছন্দ করিস, ঠিক আমার মতো। আম্মু বলেছে যে আমার নতুন পড়ার বইটা শেষ করলে তুমি আমাকে গাড়িটা বানাতে সাহায্য করবে। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, বলে জ্যাক ওয়েন্ডির দিকে ফিরল। আমার জন্য কিছু আনেননি ম্যাডাম? ওয়েন্ডি চোখে কৃত্রিম রাগ নিয়ে জ্যাকের দিকে তাকালো। এই, ওগুলো দেখবার কথা চিন্তাও করবে না। এখন তোমার কাজ হচ্ছে দুধের গ্যালনগুলো ভেতরে নিয়ে যাওয়া। ওগুলো ট্রাকের পেছনে রাখা আছে। আমাকে তো তোমরা কুলি ছাড়া কিছুই মনে করো না। জ্যাক কাঁদো কাঁদো গলায় নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বলল, শুধু এটা নিয়ে যাও, ওটা নিয়ে যাও, হুকুম আর হুকুম। বেশি কথা না বলে ভেতরে যাও বলছি। এত কষ্ট আমার আর সহ্য হয় না, বলে জ্যাক মাটিতে শুয়ে পড়ল। ড্যানি খিলখিল করে হেসে উঠল। ওয়েন্ডি পা দিয়ে ওকে খোঁচা দিল। হয়েছে, আর নাটক করতে হবে না, ভার কোথাকার। দেখেছিস, আমাকে ভার বলে গালি দিল। তুই সাক্ষী ডগ। সাক্ষী সাক্ষী। ড্যানি উচ্চ স্বরে বাবার সাথে একমত হয়ে লাফিয়ে জ্যাকের পিঠে উঠে পড়ল। ও, ভুলেই গিয়েছিলাম, জ্যাক বলল। আমিও তোর জন্য একটা জিনিস এনেছি ডগ। কি বাবা? বলবো না, টেবিলে রাখা আছে, যেয়ে দেখ। ড্যানি ওর পিঠ থেকে নেমে ছুটে ভেতরে চলে গেল।
জ্যাক উঠে ওয়েন্ডির পাশে দাঁড়িয়ে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরল। তুমি কি খুশি জান? ওয়েন্ডি গম্ভীর মুখে জবাব দিল, আমরা বিয়ে করবার পর আর এত খুশি আমি কখনো হইনি। সত্যি? কসম। জ্যাক ওকে জড়িয়ে ধরল। আই লাভ ইউ। ওয়েন্ডিও ওকে জড়িয়ে ধরল। ও জানে যে এই শব্দগুলো কখনো জ্যাক হেলাফেলা করে বলে না। ওদের বিয়ের পর জ্যাক ওকে কতবার আই লাভ ইউ বলেছে সেটা হাতে গোনা যাবে। আই লাভ ইউ টু। আম্মু, আম্মু। ভেতর থেকে ড্যানির উত্তেজিত গলা শোনা গেল। এসে দেখে যাও, জিনিসটা দারুণ। কি দিয়েছে? ওয়েন্ডি প্রশ্ন করল। বলবো না। তোমাকে মজা দেখাবো শয়তান। আজকে রাতেই তোমাকে মজা দেখাবার সুযোগ দেব। জ্যাকের কথা শুনে ওয়েন্ডি হেসে ফেলল। জ্যাক ওকে জিজ্ঞেস করল, ড্যানি কি খুশি? তোমার কি মনে হয়? সেটা তো তোমার ভালো জানার কথা। প্রতিদিন রাতে ও ঘুমাবার আগে ওর সাথে আধা ঘন্টা করে গল্প করো তুমি। আমাদের বেশিরভাগ সময় কথা হয় ও বড় হয়ে কি হতে চায় সেটা নিয়ে, অথবা সান্টা ক্লজ কি আসলেই আছে কিনা এসব ব্যাপারে। ওভারলুক নিয়েও কিছু বলেনি। আমাকেও না। ওয়েন্ডি পড়ছে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, ও কিন্তু এখন আগের চেয়েও বেশি চুপচাপ হয়ে গেছে, তাই না? ওর ওজনও মনে হলো একটু কমেছে। ও কিছু না, আগের চেয়ে লম্বা হয়েছে বলে এখন ওকে শুকনো দেখায়। ওয়েন্ডি দেখতে পেল যে ড্যানি জ্যাকের চেয়ারের পাশে রাখা টেবিলটায় মনোযোগ দিয়ে কি যেন দেখছে। ড্যানি সামনে থাকায় জিনিসটা কি ও বুঝতে পারছিল না। জ্যাক, ও কিন্তু এখন খাওয়াও কমিয়ে দিয়েছে। আগে ওকে প্লেট ভরে খাবার দিতে হতো, এখন প্রায় তার অর্ধেক খায়। ছোটবেলায় বাচ্চারা এমনিতেই একটু বেশি খায়। জ্যাক অন্যমনস্কভাবে জবাব দিল, আমার মনে হয় না চিন্তার কিছু আছে। তাছাড়াও এখন পড়ার বইগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। ও খুব কষ্ট করছে আমাদের খুশি করবার। ওয়েন্ডি অনিচ্ছা সত্ত্বেও যোগ করল, তোমাকে খুশি করবার জন্যে। আমি কিন্তু ওকে কোনো রকম চাপ দেইনি। সত্যি কথা বলতে আমার এটা পছন্দ নয় যে ও এত সময় ধরে বই নিয়ে বসে থাক। আমি যদি ওকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাই, তুমি কি রাগ করবে? আজকে শহরে দেখলাম একজন বেশ ভালো ডাক্তার আছে। তুমি এই শীতের সময়টা নিয়ে বেশ চিন্তিত, তাই না? ওয়েন্ডি কাঁধ ঝাঁকালো। যদি তোমার মনে হয় আমি অকারণে দুশ্চিন্তা করছি। না, আমি তা মনে করি না। এক কাজ করো, চলো আমরা তিনজনই একবার ডাক্তারের সাথে দেখা করে আসি। শীত শুরু হবার আগে নিশ্চিত করা ভালো যে আমরা সবাই সুস্থ আছি। বেশ, আমি আজকে বিকেলে ডাক্তারকে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব। আম্মু দেখো। ড্যানি হাতে একটা ধূসর বস্তু নিয়ে ওয়েন্ডির দিকে ছুটে এলো। এক সেকেন্ডের জন্য ওয়েন্ডির মনে হলো ওটা একটা মগজ। তারপর জিনিসটা কি বুঝতে পেরেও সিটিয়ে গেল। জ্যাক, তুমি কি শিওর যে ওটা নিরাপদ? কোনো সন্দেহ নেই, জ্যাক জবাব দিল। আমি বাগ বম দিয়ে সব বলতা মেরে ফেলেছি, তারপর ঝাঁকিয়ে চাকটাকে খালি করেছি। কিন্তু পোকা মারার ওষুধের কারণে যদি ড্যানির কোনো ক্ষতি হয়? কিচ্ছু হবে না। ছোটবেলায় এরকম একটা আমার নিজের কাছেই ছিল। ড্যানি, তুই কি নিজের রুমে চাকটা ঝুলিয়ে রাখতে চাস? হ্যাঁ বাবা, এক্ষুনি, বলে ও দৌড়ে সিঁড়ি বেয়ে দোতলায় নিজের ঘরে চলে গেল। ওর পায়ের আওয়াজ মিলিয়ে যাবার পর ওয়েন্ডি প্রশ্ন করল, তুমি কি বলতার কামড় খেয়েছ? জ্যাক নিজের ফোলা আঙ্গুলটা ওর চোখের সামনে তুলে ধরল। আমাকে বীরত্বের পদক দেয়া উচিত, তাই না? ওয়েন্ডি আঙ্গুলটায় একটা ছোট্ট চুমু খেয়ে আদর করে দিল। জ্যাক, ড্যানির কোনো ক্ষতি হবে না তো? আমি বাঘবম্বের গায়ে লেখা ব্যবহারের নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি। ওদের দাবি হচ্ছে যে ওষুধটা সব পোকাকে মেরে 2 ঘন্টার মধ্যে মিলিয়ে যায়। আমি এসব জিনিসকে খুব ভয় পাই, বলে ওয়েন্ডি নিজের কোনোই দুটো জড়িয়ে ধরল। কি বলতা? হুল ফোটায় এমন যে কোনো কিছু। একটা হাত দিয়ে জ্যাক ওকে পেঁচিয়ে ধরল।
আমিও। ড্যানি। ওয়েন্ডি জ্যাকের টাইপরাইটারের আওয়াজ শুনতে পাচ্ছিল। 30 সেকেন্ডের জন্য মেশিন গানের গুলির মতো দ্রুত টাইপিংয়ের শব্দ। তারপর 1-2 মিনিটের বিরতি। তারপর আবার গুলি শুরু। ওয়েন্ডির কানে এই শব্দটা মধু বর্ষণ করে। জ্যাক ওকে বলেছে যে নাটকটা জনপ্রিয় হোক বা না হোক তা নিয়ে ওর বিশেষ মাথা ব্যথা নেই, শেষ করা দিয়ে কথা। ওয়েন্ডি এই কথাটার তাৎপর্য বুঝতে পেরেছিল। জ্যাক অনেক দিন ধরে কিছু সমস্যার সাথে লড়াই করছে। এসব ঝামেলার কারণে ওর অনেক দিন যাবৎ কিছু লেখা হয় না। দ্য লিটল স্কুল শেষ করবার মাধ্যমে জ্যাক নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চায়। আর এখন জ্যাক প্রত্যেকটা পাতা শেষ করবার সাথে সাথে ওয়েন্ডির মন খুশিতে ভরে ওঠে। এদিকে ড্যানি নিজের পড়া নিয়ে ব্যস্ত। জ্যাক ওর জন্য কয়েকটা বই নিয়ে এসেছে, যেগুলো শেষ করতে পারলে ড্যানির শিক্ষা ক্লাস 2-এ পড়া একটা বাচ্চার সমান হয়ে যাবে। ওয়েন্ডির এই ব্যাপারটা প্রথমে তেমন পছন্দ হয়নি। ওর মনে হয়েছিল যে ড্যানির মতো ছোট্ট ছেলের জন্য এটা অনেক বেশি হয়ে যায়। জ্যাক ওর সাথে একমত হয় এই ব্যাপারটায়, আর বলে যে ওরা ড্যানিকে ঠেলবে না, কিন্তু ও যদি নিজে থেকে শিখতে চায় তাহলে সমস্যা কোথায়। আর ড্যানির শেখার আগ্রহ আছে বটে। ও আগেই টিভিতে শিশু শিক্ষা অনুষ্ঠানগুলোর ভক্ত ছিল, যেটা ওর এখন কাজে লাগছে। ও দুরন্ত গতিতে একটার পর একটা বই শেষ করে চলেছে। ওয়েন্ডির এটা নিয়েও দুশ্চিন্তা হয়। ড্যানি এমনভাবে পড়ে যেন ওর জীবন মরণ এটার উপর নির্ভর করছে। এখন ওয়েন্ডি দেখতে পাচ্ছিল যে ওর ছেলের মুখ টেবিল ল্যাম্পের আলোতে গম্ভীর আর ফ্যাকাশে দেখাচ্ছে। ও গভীর মনোযোগ দিয়ে জ্যাক ওর জন্য যে প্রশ্নগুলো তৈরি করে দিয়েছে সেগুলোর উত্তর দেবার চেষ্টা করছে। প্রশ্নগুলোতে এক পাশে থাকে সারিবদ্ধভাবে বেশ কিছু জিনিসের ছবি, আর অন্য পাশে এলোমেলো করে ছড়ানো অবস্থায় জিনিসগুলোর নাম। নামের সাথে ছবি মেলানো হচ্ছে ড্যানির কাজ। ড্যানি সেটা ভালোই পারে। ও এই প্রশ্নগুলোর সমাধান করতে করতে প্রায় 3 ডজন শব্দ পড়তে শিখে ফেলেছে। এখন ও এক হাতে পেন্সিল আঁকড়ে ভ্রু কুঁচকিয়ে নতুন একটা শব্দ পড়বার চেষ্টা করছিল। ও নিজের মুখ লেখাটার একেবারে কাছে নিয়ে গেল। ওর বোধহয় লেখাটা পড়তে কষ্ট হচ্ছিল। এত কাছ থেকে পড়তে হয় না ডগ, ওয়েন্ডি আস্তে করে বলল। তোমার চোখ খারাপ হয়ে যাবে। দেখি কি পড়তে পারছো না। না না, আমাকে বলে দিও না, ড্যানি চেঁচিয়ে উঠল। বলে দিও না আম্মু, আমি নিজেই পারবো। ঠিক আছে সোনা, ওয়েন্ডি বলল, কিন্তু বেশি মাথা গরম করো না। না পারলে কোনো অসুবিধা নেই। ও খেয়াল করলো যে ড্যানির চেহারায় যে চিন্তার ছাপ পড়েছে সেটা খুব কঠিন কোনো পরীক্ষা দিতে গেলে বড়দের মুখে পড়ে। ওর জিনিসটা মোটেও ভালো লাগলো না। ব অ ল কি বলো, ড্যানি বিজয়ী অহংকারী গলায় চেঁচিয়ে উঠল। ওর গলায় অহংকারের ছোঁয়া শুনে ওয়েন্ডি চমকে উঠল। ঠিক, ওয়েন্ডি বলল, আজকে রাতের মতো এইটুকু ডগ। আর একটু আম্মু প্লিজ। না ডগ। ওয়েন্ডি এসে বই খাতা সব তুলে রাখতে শুরু করলো। ঘুমানোর সময় হয়ে গিয়েছে। প্লিজ। না ড্যানি, আমার ঘুম ধরে গিয়েছে। আচ্ছা, ও মুখে বললেও আবার ওর চোখ চলে গেল বইগুলোর দিকে। যাও, শোবার আগে বাবাকে গুড নাইট বলে আসো। দাঁত ব্রাশ করতে ভুলে যেও না। ও হেঁটে বেরিয়ে গেল। এক মুহূর্ত পরে ওয়েন্ডি শুনতে পেল পাশের রুমে ড্যানি জ্যাককে চুমু দিচ্ছে। গুড নাইট বাবা। জ্যাকের টাইপিং থেমে গেল। গুড নাইট ডগ। পড়া কেমন হলো? ভালো, আম্মু বন্ধ করে দিয়েছে। ভালো করেছে। রাত 8:30 বাজে, তোর ঘুমাবার সময় হয়ে গিয়েছে। তুই কি বাথরুমে যাচ্ছিস? হ্যাঁ। ভালো, তোর চুল তো পাখির বাসা হয়ে গেছে। আরে, আমি তো একটা ডিমও দেখতে পাচ্ছি। সর্বনাশ। ড্যানির খিলখিল হাসি শোনা গেল। তারপর ক্লিক করে বাথরুমের দরজা লাগাবার শব্দ। ড্যানি চায় না যে ও বাথরুমে থাকবার সময় বাবা মা ওকে দেখুক। এদিক দিয়ে ও হয়েছে জ্যাক আর ওয়েন্ডির উল্টো। ওরা বাসা খালি থাকলে প্রায়ই বাথরুমের দরজা লাগাতে ভুলে যায়। ড্যানির এই ছোট ছোট পার্থক্যগুলো দেখলে বোঝা যায় যে ও ওর বাবা মার প্রতিবিম্ব নয়, বা ওদের দুজনের স্বভাবের সমষ্টিতে ড্যানির স্বভাব সৃষ্টি হয়নি। ওয়েন্ডির ভেবে মন খারাপ হয়ে গেল যে একদিন ড্যানি বড় হয়ে গেলে ওর আর ড্যানির মধ্যে দূরত্ব এসে পড়বে।
কিন্তু এত দূরত্ব যেন কখনোই না আসে যতটা ওয়েন্ডি আর ওর মায়ের মধ্যে এসেছে। হে ঈশ্বর, এত দূরত্ব যেন ওর আর ড্যানির মাঝে কখনো না আসে। ওয়েন্ডি ড্যানির রুমে চোখ বুলালো। একটা বাচ্চার রুমে সাধারণত যা যা দেখা যায় তার প্রায় সবই এখানে আছে। রং করার খাতা, ছেঁড়া কমিক্স আর পুরনো খেলনা ঘরের বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখা। ওয়েন্ডি ওকে যে নতুন গাড়িটা কিনে দিয়েছে সেটা যত্ন করে অন্য খেলনাগুলো থেকে একটু দূরে শেলফের উপর তুলে রাখা। এখনো ওটার প্যাকেট খোলা হয়নি। দেয়ালে কয়েকটা কার্টুন চরিত্রের পোস্টার লাগানো। কয়েকদিন পরই এই কার্টুনগুলোর জায়গা নিয়ে নিবে সিনেমার নায়ক আর ব্যান্ডের গায়করা। ওয়েন্ডি ভাবল। ওর এখনই এটা চিন্তা করলে মন খারাপ হয়ে যায় যে ড্যানি যখন স্কুলে ভর্তি হবে তখন ওর ড্যানিকে ড্যানির বন্ধুদের সাথে ভাগাভাগি করতে হবে। ওর স্টভিংটন থাকতে যখন ওদের অবস্থা ভালো ছিল তখন জ্যাক আর ও দুজনেই চেয়েছিল আর একটা বাচ্চা নিতে। এখন অবশ্য ওয়েন্ডি আবার নিয়মিত পিল খেতে শুরু করেছে। ওদের যে অবস্থা, 9 মাস পর ওরা কোথায় থাকবে কে জানে। ওয়েন্ডির চোখ বোলতার চাকটার উপর যে থামল। ড্যানির রুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা দখল করে আছে জিনিসটা, ওর বিছানার পাশে একটা টেবিলের উপর প্লাস্টিকের প্লেটে। এখনো চাকটা দেখে ওয়েন্ডির অস্বস্তি লাগছিল। একদল পোকাল লালা আর বিষটা দিয়ে তৈরি একটা জিনিস ওর ছেলের মাথার কাছে থাকবে সেটা ওর মানতে অসুবিধে হচ্ছে। ও একবার ভাবলো যে জ্যাককে জিজ্ঞেস করবে চাকটায় জীবাণু থাকতে পারে কিনা। পরেও ভাবলো যে জ্যাক ওর ওপর হাসবে। তার চেয়ে ও আগামীকাল ডাক্তারকে জিজ্ঞেস করে দেখবে যদি জ্যাক রুমে না থাকে। বাথরুমের ভেতর থেকে তখনও কল থেকে পানি পড়বার শব্দ ভেসে আসছিল। ওয়েন্ডি উঠে বেডরুমে গেল সবকিছু ঠিক আছে কিনা দেখবার জন্য। জ্যাক নিজের টাইপরাইটার থেকে মুখ তুলল না। ও নিজের জগৎ নিয়ে ব্যস্ত। ওয়েন্ডি বাথরুমের দরজায় হালকা করে টোকা দিল। ডগ, সব ঠিক আছে তো? কোনো উত্তর নেই। ড্যানি? এবারও কোনো উত্তর এলো না। ওয়েন্ডি দরজা খুলবার চেষ্টা করল, লক করা। ড্যানি? ওয়েন্ডির এখন দুশ্চিন্তা শুরু হয়ে গিয়েছে। এখনো কল থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছিল। ড্যানি, দরজা খুলো সোনা। কোনো উত্তর নেই। উফ ওয়েন্ডি, তুমি সারা রাত দরজা ধাক্কাতে থাকলে আমি লেখব কিভাবে? ড্যানি কোনো কথা বলছে না, বাথরুমের দরজা লক করে রেখেছে। জ্যাক গোমরা মুখে ডেস্ক থেকে উঠে এলো। ও দরজায় জোরে টোকা দিল। বেরিয়ে আয় ডগ, এখন এসব খেলার সময় নয়। কোনো উত্তর নেই। জ্যাক আরো জোরে দরজা ধাক্কালো। বেরিয়ে আয় ডগ, এসব দুষ্টুমি আমার মোটেও পছন্দ নয়। বেরিয়ে না এলে তোর কপালে মার আছে। ওর মেজাজ খারাপ হচ্ছে দেখে ওয়েন্ডি আরো ঘাবড়ে গেল। হাত ভাঙ্গার ঘটনার পর থেকে জ্যাক আর একবারও ড্যানির গায়ে হাত তোলেনি, কিন্তু এখন ওকে দেখে মনে হচ্ছিল ও ড্যানিকে আসলেই মারবে। ড্যানি, আমার যদি এই দরজাটা ভাঙতে হয় তাহলে তোর চামড়া তুলে ফেলবো। এখনো সব চুপচাপ। ভেঙে ফেলো, ওয়েন্ডি বলল। ওর কথা বলতে কষ্ট হচ্ছিল। এখনই। জ্যাকের এক প্রচণ্ড লাথিতে পুরনো দরজাটা পাল্লা থেকে ছুটে এলো। ভেতরে তাকিয়ে ওয়েন্ডি চেঁচিয়ে উঠল, ড্যানি! বেসিনের কল থেকে এখনো পানি পড়ছে। ড্যানি বাথটাবের একটা কোনায় বসা। ওর এক হাতে টুথব্রাশ শক্ত করে আঁকড়ানো আর ওর মুখ থেকে এখনো পেস্টের ফেনা গড়িয়ে পড়ছে। ও স্থির দৃষ্টিতে বেসিনের উপরের আয়নাটার দিকে তাকিয়ে আছে, চেহারায় আতঙ্কিত অভিব্যক্তি। ওয়েন্ডির মাথায় প্রথম যে চিন্তাটা এলো সেটা হচ্ছে ড্যানিকে হয়তো কোনো ধরনের মৃগী রোগে ধরেছে। ওর জিভ গলায় আটকে গিয়েছে। ড্যানি? ড্যানি কোনো উত্তর দিল না। ওর গলা থেকে গড়গড় শব্দ বেরিয়ে এলো। জ্যাক ওয়েন্ডিকে সরাবার জন্যে এত জোরে ধাক্কা দিল যে ও প্রায় আছড়ে পড়ল দেয়ালের উপর। জ্যাক যেয়ে ড্যানির পাশে বসল। ড্যানি? ও ডেকে ড্যানির চোখের সামনে আঙুল নিয়ে কয়েকবার তুড়ি বাজালো, কিন্তু শূন্য দৃষ্টিতে কোনো পরিবর্তন এলো না। হঠাৎ ও বলে উঠল, আহ, আচ্ছা ঠিক আছে,
টুর্নামেন্ট, তাই না? আহ, রোকে। ওর গলা শুনতে অন্যরকম লাগছে, ভারী বড়দের গলার মতো। টুর্নামেন্ট, স্ট্রোক, হাতুড়ির দুটো মাথা। হে ঈশ্বর, জ্যাক, ওর কি হয়েছে? জ্যাক ড্যানির 2 কাঁধ ধরে ঝাঁকালো। ওর মাথা পুতুলের মতো একবার সামনে, তারপর একবার পেছনে দোল খেল। রোকে, স্ট্রোক, রেড ড্রাম। জ্যাক ওকে আবার ঝাঁকুনি দিল। হঠাৎ করে ড্যানির চোখে প্রাণ ফিরে এলো। ছোট্ট একটা শব্দ করে টুথব্রাশটা পড়ে গেল ওর হাত থেকে। কি হয়েছে? ও চারপাশে তাকিয়ে বুঝবার চেষ্টা করলো ও কোথায়। তারপর মা আর বাবার চেহারা দেখে ভয় পেয়ে গেল। কি ব্যাপার? কি ব্যাপার? তোতলানো বন্ধ করো, জ্যাক ওর মুখের সামনে চেঁচিয়ে উঠল। ড্যানি চমকে উঠল। ওর 2 চোখ বেয়ে ঝরঝর করে পানি নেমে এলো। ও বাবার কাছ থেকে সরে যেতে চেষ্টা করল। জ্যাক ওকে কাছে টেনে জড়িয়ে ধরল। ওহ সোনা, না না, কাঁদে না। সরি বাবা, আমি তোকে বকা দিতে চাইনি। সব ঠিক আছে, কাঁদে না, সব ঠিক আছে। ওয়েন্ডির মনে হলো ও কোনো দুঃস্বপ্ন দেখছে। ও যেন অতীতে ফিরে গেছে, ওদের অন্ধকার অতীত, যখন ওর স্বামী ওর ছেলের হাত ভাঙবার পর ঠিক একইভাবে ক্ষমা চাচ্ছিল। সরি ডক, আমি তোকে ব্যথা দিতে চাইনি। প্লিজ ডক, মাফ করে দে, সরি। ওয়েন্ডি ছুটে গিয়ে জ্যাকের হাত থেকে ছাড়িয়ে ড্যানিকে নিজের কোলে নিয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। জ্যাকও ওদের পিছে পিছে এলো। ওয়েন্ডি বসে ড্যানিকে দোল খাওয়াতে লাগলো। ও জ্যাকের দিকে তাকালো, জ্যাকের চোখেও চিন্তা। ও ভ্রু উচালো প্রশ্ন করবার ভঙ্গিতে। ওয়েন্ডি আস্তে করে মাথা নাড়ল। ড্যানি, ও বলল, সব ঠিক আছে সোনা, সব ঠিক আছে, তুইও ঠিক আছিস। অবশেষে ড্যানি শান্ত হলো, কিন্তু তারপরেও ও যখন মুখ খুলল তখন প্রথম কথা বলল জ্যাকের উদ্দেশ্যে। ওয়েন্ডির মনে আবার পুরনো অভিমানটা মাথাচাড়া দিয়ে উঠল। জ্যাক আগে, সব সময় জ্যাক আগে। জ্যাক ড্যানির উপর চেঁচালো আর ওয়েন্ডি ওকে কোলে নিয়ে আদর করল। কিন্তু তাও ড্যানি স্থির হবার সাথে সাথে জ্যাককে বলল, সরি, আমি কি খারাপ কিছু করেছি? জ্যাক ওর মাথায় হাত বুলিয়ে দিল। সরি বলার কিছু নেই। ওখানে কি হয়েছিল ডক? ড্যানি আস্তে আস্তে মাথা ঝাঁকালো, যেন ও এখনো ঘোরের মধ্যে আছে। বাবা, তুমি আমাকে তোতলানো বন্ধ করতে বললে কেন? আমি তো তোতলাই না। না না, সে তো আমি জানি, জ্যাক মুখে বলল ঠিকই, কিন্তু ওয়েন্ডির কেন যেন মনে হলো জ্যাক কিছু একটা লুকাচ্ছে। এক মুহূর্তের জন্যে যেন ওর কোনো খারাপ স্মৃতি মনে পড়ে গেছে। আমি একটা ঘন্টাকে নিয়ে কি যেন দেখলাম, ড্যানি বিড়বিড় করল। কি? জ্যাক ঝুঁকলো ওর দিকে। ড্যানি আবার সিটিয়ে গেল। জ্যাক, তুমি ওকে ভয় পাইয়ে দিচ্ছ, ওয়েন্ডি অভিযোগের সুরে বলল। কথাটা বলার পর ওর মনে হলো ওরা সবাই কি নিয়ে যেন ভয় পাচ্ছে, কিন্তু কিসের ভয়? আমার ভালো করে মনে নেই বাবা, আমি তখন কি বলছিলাম? কিছু না। জ্যাক একটা রুমাল বের করে নিজের ঠোঁট মুছল। ওয়েন্ডির আবার মনে হলো ও নিজের ভয়ঙ্কর অতীতে ফিরে গেছে। যখন জ্যাক মদ খেত তখন ওর বারবার রুমাল দিয়ে মুখ মুছবার বদভ্যাস ছিল। তুমি দরজা বন্ধ করে দিলে কেন সোনা? ওয়েন্ডি নরম সুরে জানতে চাইল। টনি বলেছিল তাই। জ্যাক আর ওয়েন্ডি একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করল। টনি তোমাকে ঠিক কি বলেছে ডক? আমি দাঁত ব্রাশ করতে করতে আমার পড়াগুলো মনে করছিলাম, ড্যানি বলল। তখন হঠাৎ করে দেখলাম যে আয়নায় টনি দাঁড়িয়ে আছে। ও বলল ও আমাকে একটা জিনিস দেখাতে চায়। মানে? ও তোমার পেছনে দাঁড়িয়েছিল, এজন্য তুমি ওকে আয়নায় দেখেছ? না, ও আয়নার ভেতরে দাঁড়িয়েছিল, ড্যানি জোর দিয়ে বলল। অনেক ভেতরে। আমিও আয়নার ভেতরে ঢুকলাম,
তারপরে দেখি বাবা আমাকে ধরে ঝাঁকাচ্ছে। আমি ভেবেছিলাম যে আমি খারাপ কিছু করেছি দেখে বাবা আমাকে শাস্তি দিচ্ছে। জ্যাকের মুখ কুঁচকে গেল। না ডক, ও নিচু স্বরে বলল। টনি তোমাকে বলেছিল দরজা লক করে দিতে? ওয়েন্ডি আঙ্গুল দিয়ে ড্যানির চুল আছড়াতে আছড়াতে জিজ্ঞেস করল। হ্যাঁ। ও কি দেখাতে চেয়েছিল তোমাকে? ড্যানির সমস্ত শরীর তারের মতো শক্ত হয়ে গেল। আমি জানি না, ও কাঁদো কাঁদো স্বরে বলল। আমি জানি না, আমি মনে করতে চাই না, আমাকে জিজ্ঞেস করো না। তোমার মনে না থাকলে কোনো অসুবিধে নেই, ওয়েন্ডি বলল। জোর করো না। আম্মু কি আর একটু থাকবো তোমার সাথে? ওয়েন্ডি প্রশ্ন করল। তোমাকে একটা গল্প শোনাই? না আম্মু, তোমার থাকতে হবে না, বলে ড্যানি জ্যাকের দিকে তাকিয়ে লাজুক স্বরে বলল। বাবা, তুমি কি একটু থাকবে? অবশ্যই ডক। ওয়েন্ডি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি লিভিং রুমে আছি। যাবার আগে ওয়েন্ডির নাইট লাইটটা জ্বালিয়ে দিয়ে গেল। ড্যানি এর আগে কখনো রুমে নাইট লাইট চায়নি, কিন্তু ওভারলুকে আসার পর ও একরকম জোর করেই এই লাইটটা লাগিয়ে নিয়েছে। ওয়েন্ডি বেরিয়ে যাবার আগে শেষ একবার ড্যানির দিকে তাকালো। বিছানায় ওর শরীরটাকে কি ছোট্ট, অসহায় লাগছে। তোর ঘুম ধরেছে? জ্যাক ড্যানির মাথায় হাত বুলাতে বুলাতে বলল। হ্যাঁ। একটু পানি খাবি? না। 5 মিনিটের জন্য ও আর কিছু বলল না। ও ঘুমিয়ে গেছে ভেবে জ্যাক যেই উঠতে যাবে তখন ও মৃদু স্বরে বলে উঠল, রোকে। জ্যাক ঘুরে দাঁড়ালো। ড্যানি? বাবা, তুমি তো কখনো আম্মুর ক্ষতি করবে না, তাই না? না। আর আমার? কখনোই না। বাবা, টনি আমাকে রোকের ব্যাপারে বলেছে। তাই? কি বলেছে? খুব বেশি মনে নেই। খেলাটা নাকি ইনিংস হিসেবে খেলে, বেসবলের মতো। হ্যাঁ। জ্যাকের হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। ড্যানি কোথা থেকে এ কথাটা জানলো? রোকে আসলেই ইনিংস হিসেবে খেলা হয়, তবে বেসবলের মতো নয়, ক্রিকেটের মতো। বাবা! ড্যানির গলা ঘুমে জড়িয়ে এসেছে। কি? রেড রাম কি? রেড রাম? শুনে মনে হচ্ছে রেড ইন্ডিয়ানদের কোনো কিছু হবে। শুনে মনে হচ্ছে রেড ইন্ডিয়ানদের কোনো কিছু হবে। কেন? কিন্তু ড্যানি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। ওর বুকের ওঠানামার ছন্দ দেখতে দেখতে হঠাৎ করে জ্যাকের বুকে ভালোবাসার প্লাবন বয়ে গেল। এরকম একটা ভালো বাচ্চাকে ও কিভাবে বকা দিল? ওর তোতলানোটা তো অস্বাভাবিক কিছু ছিল না। বেচারা মাত্র একটা অদ্ভুত ঘোর কাটিয়ে উঠেছিল। এখন মনেও হচ্ছে না যে ও তখন ঘন্টা নিয়ে কিছু বলেছে। নিশ্চয়ই জ্যাকের শুনতে ভুল হয়েছে। রোকের ব্যাপারটা ওকে কি কেউ বলেছে? হ্যালোরান, আলম্যান? আমি তোকে ভালোবাসি ড্যানি, জ্যাক বলল। ঈশ্বরের নামে শপথ করে বলতে পারি আমি কথাটা। কিন্তু ড্যানি ঘন্টার কথাই বলছে, কোনো সন্দেহ নেই তাতে। শব্দগুলো এখনো ওর কানে বাজছে। জ্যাক রুম থেকে বেরিয়ে যেতে যেতে একবার থামল। ঘুরে ড্যানির দিকে তাকিয়ে ও রুমাল বের করে মুখ মুছল। গভীর রাতে ওরা দুজন আবার ড্যানির রুমে ফিরে এলো। ওয়েন্ডি এসে ড্যানির কপালে হাত দিয়ে দেখল যে জ্বর এসেছে কিনা। কি মনে হয়, ওর গা কি গরম? জ্যাক প্রশ্ন করল। না। ওয়েন্ডি ঘুমন্ত ড্যানির কপালে চুমু দিতে দিতে উত্তর দিল। ভাগ্য ভালো তুমি ডাক্তারের সাথে দেখা করার ব্যবস্থা নিয়েছিলে, জ্যাক বলল। একটু থেমে ও যোগ করল, ওয়েন্ডি, যদি তোমার বা ড্যানির কোনো অসুবিধা হয় তাহলে আমি তোমাদের তোমার মায়ের বাসায় পাঠিয়ে দেব। না। আমি জানি ওনার সাথে তোমার কিছু সমস্যা আছে।
শুধু সমস্যা? শুধু সমস্যা বললে অনেক কমিয়ে বলা হবে। ওয়েন্ডি, তোমাদের পাঠাবার মতো অন্য কোনো জায়গা আমি চিনি না। যদি তুমি আসো তাহলে আমি চিন্তা করে দেখতে পারি। এই চাকরিটা ছেড়ে দিলে আমরা পথে বসে পড়ব, জ্যাক গম্ভীর গলায় বলল। অন্ধকারে ওয়েন্ডি মাথা নাড়ল। কথাটা যে সত্যি এটা ও জানে। আলম্যান আমাকে ইন্টারভিউয়ের সময় বলেছিল যে তোমাদের এত দূরে একলা থাকতে সমস্যা হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করিনি। এখন মনে হচ্ছে এই ঝুঁকিটা না নিলেই পারতাম। ওয়েন্ডি জ্যাকের পাশে ঘেঁষে এলো। জ্যাক, আমি তোমাকে ভালোবাসি। ড্যানিও তোমাকে ভালোবাসে, হয়তো আমার চেয়েও বেশি। তুমি যদি আমাদের ছেড়ে একলা এখানে থাকতে তাহলে আমাদের আরো বেশি কষ্ট হতো। জ্যাক একটা দীর্ঘশ্বাস ফেলে এক হাত দিয়ে ওয়েন্ডিকে জড়িয়ে ধরল। আমাদের আজকে বেডরুমের দরজা খুলেই ঘুমানো উচিত, কি বলো? যাতে ড্যানির উপর চোখ রাখতে পারি। ওকে দেখে মনে হলো যে ও আরামেই ঘুমাচ্ছে। মনে হয় না সকালের আগে ওর ঘুম ভাঙবে। কিন্তু ড্যানির ঘুমটা অতটা আরামের ছিল না। ওর ঘুমের মধ্যে ও শব্দ শুনতে পাচ্ছে, বুম। ও বিভীষিকাময় শব্দটা থেকে দৌড়ে পালাচ্ছে, একটা গোলকধাঁধার মতো করিডর ধরে। পেছনে যতবার রোকের হাতুড়িটা একটা দেয়ালে আছড়ে পড়েছিল ততবার ওর মুখ থেকে চিৎকার বেরিয়ে আসতে চাচ্ছে, কিন্তু ও নিজের সমস্ত শক্তি দিয়ে সেই ইচ্ছাটা দমন করছে। ওর মুখ থেকে আওয়াজ বের হওয়া মাত্র অনুসরণকারী বুঝে ফেলবে, আর তারপর ও শুনতে পাচ্ছিল যে অনুসরণকারী ওর পিছে ছুটে আসছে, কোনো অচেনা অশুভ জঙ্গলের হিংস্র কোনো প্রাণীর মতো। বুম বুম শব্দটা ওর একদম কাছে। এখন ক্রুদ্ধ গলাটাও কাছে চলে এসেছে। ওর কানের পাশে হাতুড়িটা শীষ তুলে বাতাস কাটল। পর মুহূর্তেই অস্ত্রটা আছড়ে পড়ল দেয়ালে। ড্যানির মুখ শুকিয়ে খটখটে হয়ে গেছে। ও হঠাৎ করে থমকে দাঁড়ালো। ওর সামনে যাবার আর কোনো জায়গা নেই। রাস্তা ফুরিয়ে গেছে। বাইরে ঝড়ের তীব্র শোষ আওয়াজ ভেসে এলো। ড্যানির পিঠ দেয়ালে ঠেকে গেল। ওর বুকে ধক ধক করে প্রচণ্ড শব্দ হচ্ছে। ওর হাঁটু দুটো আর শরীরের ভার নিতে পারছিল না। ও ধপ করে মাটিতে বসে পড়ল। ওর কার্পেটটা চেনা চেনা লাগছিল, গাঢ় নীল রঙের একটা কার্পেট। ওর চোখ ফেটে কান্না বেরিয়ে আসছে। শব্দটা আরো কাছে এগিয়ে এলো, আরো কাছে। পিশাচটা ওকে ধরে ফেলবে, এখনই ধরে ফেলবে। তারপর ড্যানিকে হাতুড়িটা দিয়ে ও চোখ মেলে ধর্মর করে অন্ধকারের মধ্যে উঠে বসল। ওর হাত দুটো চোখের সামনে নিয়ে এলো। ওর বা হাতের উপর কি যেন হাঁটছে। বলতা, 3টে বলতা। 3টাই একসাথে ওর হাতে হুল ফোটালো, আর সাথে সাথে ড্যানির ঘোর কেটে গেল। ও চিৎকার দিয়ে উঠল। ওর রুমের লাইট জ্বলে উঠল। ও দেখল যে ওর বাবা দাঁড়িয়ে আছে ওর সামনে, তার পেছনে মা। ঘুম জড়ানো চোখে বুঝবার চেষ্টা করছে যে কি হচ্ছে। আহ, ওদের সরাও আমার হাত থেকে, ড্যানি চেঁচিয়ে উঠল। হে ঈশ্বর, জ্যাক বলে উঠল। ও এতক্ষণে পোকাগুলোকেও দেখতে পেয়েছে। জ্যাক, ওর কি হয়েছে? ওয়েন্ডি ভয়ার্ত স্বরে প্রশ্ন করল। জ্যাক জবাব না দিয়ে ছুটে গেল ড্যানির কাছে। বালিশটা নিয়ে ড্যানির হাতেও একবার বাড়ি মারল, তারপর আবার মারল, তারপরে আবার। পোকাগুলোর নিস্তেজ দেহ মাটিতে পড়ে গেল। এখনো ওরা ওড়ার চেষ্টা করছিল। জ্যাক চেঁচিয়ে উঠল, যে একটা পেপার রোল করে নিয়ে আসো, মারো এগুলোকে এখনই। বলতা? ওয়েন্ডির মাথায় তখনও ঢুকছিল না যে কি হয়েছে। তারপর বিদ্যুৎ চমকের মতো ও বুঝতে পারল ব্যাপারটা। বলতা, জ্যাক তুমি বলেছিলে কিছু হবে না। চিল্লানো বন্ধ করো, আমি যা বলেছি করো, জ্যাক গর্জন করে উঠল। ওয়েন্ডি ড্যানির পড়ার টেবিল থেকে একটা বই তুলে আছড়ে ফেললো একটা বলতার উপর। একটা বাদামি ছোপ ছাড়া ওটার আর কিছু অবশিষ্ট রইল না। জ্যাক দৌড়ে ড্যানিকে ওদের বেডরুমে নিয়ে শুয়ে দিল।
এখানেই থাকো, আমি না আসা পর্যন্ত, ঠিক আছে? ড্যানি মাথা নাড়ল। কান্নায় ওর চোখ ফুলে গিয়েছে। সাব্বাস, আমার সাহসী ছেলে। জ্যাক দৌড়ে নিচে গেল। কিচেনে ঢুকে ও বড় দেখে একটা স্টিলের বাটি নিয়ে আবার ছুটে বেরিয়ে গেল। বেরোবার সময় ও হাঁটুতে প্রচণ্ড বাড়ি খেল দরজার সাথে, কিন্তু একবার ফিরেও তাকালো না। ও আবার ড্যানির রুমে এসে দেখে যে ওয়েন্ডি বাইরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। ঘামে ওর চুল মাথার সাথে লেপ্টে গিয়েছে। সবগুলোকে মেরে ফেলেছি, কিন্তু একটা আমাকে কামড়ে দিয়েছে। ও কাঁদতে শুরু করলো। জ্যাক, তুমি বলেছিলে আর কোনো বলতা বেঁচে নেই। জবাব না দিয়ে জ্যাক ওকে পাশ কাটিয়ে ভেতরে গেল। টেবিলের কাছে এসে ও বলতার চাকটার সামনে দাঁড়ালো। দেখে মনে হচ্ছে না ভেতরে কিছু আছে। তাও জ্যাক বাটিটা মাথার উপর তুলে তারপর নামিয়ে আনলো চাকটার উপর। শেষ, ও বলল। ও বেরিয়ে ওয়েন্ডির পাশে এলো। কোথায় কামড় দিয়েছে তোমাকে? আমার আমার কবজিতে। ওয়েন্ডি হাত বাড়িয়ে জ্যাককে দেখালো। ও যেখানে ঘড়ি পরে তার একটু ওপরে একটা জায়গায় লাল হয়ে ফুলে উঠেছে। তোমার কি বলতার কামড়ে অ্যালার্জি আছে? ভালো করে চিন্তা করে বলো। তোমার যদি থাকে তাহলে ড্যানিরও থাকতে পারে, আর ও অনেকগুলো কামড় খেয়েছে। না। ওয়েন্ডি আরেকটু শান্ত হয়ে জবাব দিল। আমি শুধু ওদের ভয় পাই, আমার অ্যালার্জি নেই। ড্যানি নিজের বিছানায় উঠে বসেছিল। ও নিজের বাঁ হাতটা অন্য হাতে ধরে আছে। জ্যাক এগিয়ে যেতে ও জ্যাকের দিকে অভিমানের দৃষ্টিতে তাকালো। বাবা, তুমি বলেছিলে চাকটায় কোনো বলতা নেই। আমার হাত জ্বলছে। দেখি কি অবস্থা। ডক, না না, আমি ধরবো না, তাহলে আরো ব্যথা পাবি। তুই হাতটা বাড়িয়ে ধর। ওর হাতের অবস্থা দেখে ওয়েন্ডি ফুপিয়ে উঠল। পরে ডাক্তার দেখাবার পর ওরা জানতে পারে যে ড্যানির হাতে সেদিন বলতাগুলো 11 বার হুল ফোটায়। কিন্তু এখন একবার দেখেই ওরা বুঝতে পারছিল যে অবস্থা ভালো নয়। ড্যানির হাত ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, আর হাতের আঙ্গুল আর তালু ছোট ছোট কালো দাগে ছাওয়া। ওয়েন্ডি, আমাদের ঘর থেকে পেইন কিলার স্প্রে নিয়ে আসো, জ্যাক বলল। ওয়েন্ডি বেরিয়ে যাবার পর জ্যাক এসে ড্যানির পাশে বসল। ডক, তোকে স্প্রেটা দেবার পর আমি তোর হাতের কয়েকটা ছবি তুলব, ঠিক আছে? তুই তারপর আজ রাতে আমাদের সাথে ঘুমাবি। ঠিক আছে, ড্যানি জবাব দিল। কিন্তু তুমি ছবি কেন তুলতে চাও? যাতে মামলা করে কিছু লোকের প্যান্ট খুলে দিতে পারি। ওয়েন্ডি একটা স্প্রে ক্যান হাতে নিয়ে ফিরে এলো। এটাতে একটুও ব্যথা লাগবে না সোনা, ও বলল। ওয়েন্ডি ড্যানির হাতের দুদিকে স্প্রে করে দিল। তারপর 5টা অ্যাসপিরিন ট্যাবলেট বের করলো। ট্যাবলেটগুলো বাচ্চাদের, অরেঞ্জ ফ্লেভারের। এবার এগুলো খেয়ে নাও দেখি। ড্যানি এক এক করে সবগুলো ওষুধ গিলে ফেলল। জ্যাক বলে উঠল, এতগুলো ওষুধ একসাথে খাওয়া কি উচিত হবে? ও অনেকগুলো কামড় তো খেয়েছে। ও অনেকগুলো কামড়ও তো খেয়েছে, তাই না? ওয়েন্ডি রাগী স্বরে উত্তর দিল। এখনই যে ওই বলতার বাসাটাকে ফেলে দিয়ে আসো জ্যাক টরেন্স। 1 মিনিট, বলে জ্যাক উঠে গেল বিছানা থেকে। ও ড্রয়ার থেকে নিজের পোলারয়েড ক্যামেরা আর কয়েকটা ফ্ল্যাশ বাল্ব খুঁজে বের করলো। কি করছো তুমি জ্যাক? ওয়েন্ডি অধীর গলায় প্রশ্ন করল। বাবা মামলা করে কিছু লোকের প্যান্ট খুলে দেবে, ড্যানি গম্ভীর গলায় বলল। ঠিক, জ্যাকও একই গলায় উত্তর দিল। দেখি ড্যানি, হাতটা বাড়িয়ে ধর। প্রত্যেকটা কামড়ের জন্য কম করে হলেও 5,000 টাকা পাওয়ার কথা। কিসের কথা বলছো তোমরা? ওয়েন্ডি প্রায় চিৎকার করে জানতে চাইল। আমি ওই বাঘ বমটার গায়ে লেখা নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি। তারপরে যখন বলতাগুলো মরেনি, তার মানে কোম্পানির কীটনাশকের কোনো সমস্যা ছিল। আমি ক্ষতিপূরণ চেয়ে ওদের মামলা করব, জ্যাক জবাব দিল। ও, ওয়েন্ডি নিচু স্বরে বলল। ওর হাতের কামড়গুলোর দাম 1,000 টাকা। এটা চিন্তা করে ড্যানি বেশ মজা পেল। ও হাত বাড়িয়ে বাবাকে ছবি তুলতে সাহায্য করতে লাগলো।
ওর ব্যথা এখন একটু কমেছে। জ্যাক যখন ছবিগুলো ড্রেসারের উপর শুকোতে দিল তখন ওয়েন্ডি এসে প্রশ্ন করল, আজকে রাতেই কি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব? ওর ব্যথা খুব বেড়ে না গেলে দরকার নেই, জ্যাকের উত্তর। যদি ওর বোলতার কামড়ে অ্যালার্জি থাকতো তাহলে এতক্ষণে আমরা বুঝে ফেলতাম। বুঝে ফেলতাম? কিভাবে? ও কোমায় চলে যেত। হে ঈশ্বর! ওয়েন্ডি নিজের কোনোই দুটো জড়িয়ে ধরল। কি অবস্থা তোমার বাবা? ঘুমাতে পারবে? ও ড্যানিকে জিজ্ঞেস করল। ড্যানি মায়ের দিকে তাকালো। দুঃস্বপ্নটার কথা ওর আর এখন মনে নেই, কিন্তু তখন ও যে ভয়টা পেয়েছিল সেটা এখন ওর মনে চেপে বসে আছে। আমি কি তোমাদের সাথে শুতে পারি? হ্যাঁ সোনা, অবশ্যই, বলে ওয়েন্ডি আবার কাঁদতে শুরু করলো। সরি, তোমার এত কষ্ট পেতে হলো সোনা। জ্যাক এসে ওয়েন্ডির কাঁধে একটা হাত রাখলো। ওয়েন্ডি, আমি শপথ করে বলতে পারি যে আমি নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি। কথা দাও যে কালকে তুমি চাকটাকে ফেলে দিবে। অবশ্যই। ওরা সবাই শুয়ে পড়ল। জ্যাক বিছানার পাশে বাতিটা নেভাতে যাবে তখন ওর হঠাৎ করে কি যেন মনে পড়ল। চাকটারও একটা ছবি তুলে রাখা দরকার। বেশিক্ষণ লাগিও না, ওয়েন্ডি বলল। না না। জ্যাক উঠে ড্রয়ার থেকে আবার ক্যামেরাটা বের করলো, আর একটাই ফ্ল্যাশ বাল্ব বাকি ছিল। ও বেরিয়ে যাবার আগে ড্যানির দিকে তাকিয়ে হাসলো। ড্যানিও হাসলো ওর দিকে তাকিয়ে। ও ড্যানির রুমে এসে চাকটার দিকে তাকাতেই ওর ঘাড়ের লোম সরসর করে দাঁড়িয়ে গেল। চাকটা এখনো স্টিলের বাটিটার নিচে চাপা পড়ে আছে, কিন্তু বাটিটা ছেয়ে গেছে বোলতায়। কমপক্ষে 100টা হবে। জ্যাকের বুকের ভেতর প্রচন্ড জোরে আওয়াজ হচ্ছিল। ও খুব সাবধানে দুটো ছবি তুলল। তারপর নিজের মুখ মুছতে মুছতে ওর মাথার ভেতর একটা কথা বারবার পাক খেতে লাগলো। আপনার বদমেজাজের কারণে, আপনার বদমেজাজের কারণে। ও বোলতাগুলোকে মেরে ফেলেছিল, কোনো সন্দেহ নেই তাতে, কিন্তু তারপরও ওরা ফিরে এসেছে। এর মানে কি হতে পারে? ও আবার নিজের শুকনো ঠোঁট দুটো জিভ দিয়ে ভেজালো। ওর কানে বেজে উঠল নিজের হিংস্র তীব্র গলা, তোতলানো বন্ধ করো। ও আশেপাশে তাকিয়ে ড্যানির ডেস্ক থেকে একটা খালি বাক্স খুঁজে বের করলো। তারপর ও খুব সাবধানে বাটি আর চাকটার উপর বাক্সটা রাখলো। তারপর এক ঝটকায় ভেতরের জিনিস দুটো সহ পুরো বাক্সটা উল্টো করে বাক্সের মুখ বন্ধ করে দিল। ভেতর থেকে বোলতাগুলো ক্রুদ্ধ স্বরে প্রতিবাদ জানাচ্ছিল। ও বাক্স হাতে বেরিয়ে এলো বাইরে। শুতে আসবে না জ্যাক? ওয়েন্ডি প্রশ্ন করল। শুতে আসো বাবা, ড্যানির গলা। একটু নিচ থেকে আসছি। জ্যাক নিজের গলার স্বর হালকা রাখার চেষ্টা করল। কিভাবে সম্ভব এটা? ও নিজের চোখে দেখেছে বাঘ বম থেকে ধোঁয়া বের হয়ে চাকের ভেতর ঢুকতে। তারপর 2 ঘন্টা পার হবার পর ও ঝাঁকিয়ে এক গাদা পোকার মৃতদেহ বের করে ভেতর থেকে। তাহলে পোকাগুলো আবার বেঁচে উঠল কিভাবে? এটা কোনো অলৌকিক ব্যাপার না তো? পাগলের মতো চিন্তা বন্ধ করো জ্যাক, মনে মনে নিজেকে শাসালো। কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তো পাওয়া যাচ্ছে না। যদি বোলতাদের এই ক্ষমতা থেকেও থাকে যে ওরা এক বেলার মধ্যে বাচ্চা দিয়ে আবার পুরো চাক ভরিয়ে ফেলবে, কিন্তু এখন শীতকাল, ওদের বাচ্চা দেবার সময় নয়। জ্যাক নিচে নেমে কিচেনে ঢুকলো। কিচেনে হোটেলের পেছন দিক দিয়ে বেরোবার একটা রাস্তা আছে। এদিক দিয়ে গোয়ালারা দুধ ডেলিভারি দিয়ে যায় হোটেল খোলা থাকলে। জ্যাক দরজাটা খুলতেই ঠান্ডা বাতাস ওর হাড় কাঁপিয়ে দিল। দরজার পাশে একটা থার্মোমিটার লাগানো ছিল। সেখানে ও দেখলো যে তাপমাত্রা মাত্র 25 ডিগ্রি ফারেনহাইটে নেমে এসেছে। ও বাক্সটাকে আস্তে করে মাটিতে নামিয়ে রাখলো। বাইরের ঠান্ডায় সকাল হবার আগেই বোলতাগুলো মারা যাবে। ও ভেতরে এসে দরজা লাগিয়ে দিল। এক মুহূর্ত চিন্তা করে দরজায় তালাও মারল। ও কিচেন থেকে বেরিয়ে এসে সবগুলো লাইট আবার বন্ধ করে দিল। তারপর ও অন্ধকারে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খাবার প্রচন্ড ইচ্ছার সাথে লড়ল। হঠাৎ করে ওর মনে হলো যেন হোটেলটা অচেনা শব্দে ভরে গিয়েছে। জ্যাকের এখন আর ওভারলুক হোটেলকে আগের মতো ভালো লাগছে না। যেন ওর ছেলেকে বোলতাগুলো নিজের ইচ্ছায় কামড়ায়নি, হোটেলটা ওদের নীরবে হুকুম দিয়েছে কাজটা করবার জন্যে।
নিজের ছেলে আর বউয়ের সাথে শুতে যাবার আগে জ্যাক নিজের কাছে একটা কঠিন প্রতিজ্ঞা করল। এখন থেকে যা কিছুই হোক তুমি মেজাজ খারাপ করবে না। ও শেষ একবার হাত দিয়ে নিজের ঠোঁট মুছল। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন ও আপনার পরিবার, আশেপাশের পরিচিত মানুষদের সাথে শেয়ার করে আমাদের এরকম ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।